পরে ওয়াকার সাহেবের, কারণ ইউনুস ওয়াকার কে? এই ইউনুস ওয়াকার তো জামাত শিবিরের পাহারাদার। এই ইউনুস ওয়াকার তো মুক্তিযুদ্ধের চেতনার পাহারাদার না। যেদিন সেনা কর্মকর্তা তাদের দরবারে নাকি কি অনুষ্ঠানে বললো যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে, আমি তখনই জানি যে এই বদমাইশি টাইপের, আমি লিখে দিয়েছি সেখানে যারা মুক্তিযুদ্ধের চেতনা আসলে ধ্বংস করবে। এই সময় ইউনুস এবং ওয়াকার ওয়াকার যা বলবে, ইউনুস গ্যাং এবং ওয়াকার গ্যাং, এদের এখন আর সেনাবাহিনী বলার কোনো কারণ নাই, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না। কারণ যারা দেশের জানমালের নিরাপত্তা দিতে পারে না, 13 মাসে মানুষের লাশের নিরাপত্তা দিতে পারে না, তাই এদের এখন গ্যাং বলতে হবে। এরা পরিকল্পিত ভাবে এটা করেছে, শুধুমাত্র যে টাকা দিয়ে, শুধুমাত্র ভয় দেখিয়ে। আপনি ভালো করেই জানেন বাংলাদেশের টাক সাইটের সাংবাদিক সম্পাদকরা যখন ডিজিএফআই ফোন দিয়ে কথা বলে, তো ভিসি তো ভিসিকে থেকে তো ক্যান্টনমেন্টের লোকের সাথে বেশি ভয় পায়। ভিসিটাকে ছাত্র শিবির এবং জামাত নিয়োগ দিয়েছে ভিসিকে কেন? এই ব্যাপারে প্রকাশক রবিনা হাসান চমৎকার কথা বলেছে যে শিবিরেরা জামাতের ভিসিকে নিয়োগ দিয়েছিল, জামাতের ভিসি শিবিরের ভিপি বানিয়ে দিয়েছে। এটাই স্বাভাবিক, এটাই সত্য, এটাই তো সত্য। আর এদের তো কৌশল আপনি জানেন, যে এরা কখনো ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকে, কখনো ছাত্র দলের ভিতরে। আপনি আমার নামটা এখন মনে নাই, সিনার পীরের ভাতিজা নাকি পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। সেই ছেলে, সেই ব্যক্তি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আপনাকে ধারণা সে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছে? সম্ভব? যার বাবা বা যার জেঠা মুক্তিযুদ্ধের নারীদের গণিমতের মাল বলেছিল যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করবে তাদের কন্যা, স্ত্রী, বোন, ভাগ্নি, ভাতিজি আর হচ্ছে গণিমতের মাল। হিন্দুরা তো পাইকারি গণিমতের মাল অটো, ইনক্লুডিং মুসলমান। তারা যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করে, তারা ইসলামী পাকিস্তান ভেঙে ফেলতে চাচ্ছে, তাদের নারীরা গণিমতের মাল। তার ভাতিজা বা তার পুত্র বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কি 20 বছর বা 25 বছর কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছিল? করেনি। এগুলো আমরা খেয়াল করিনি। তো তাহলে যে ভিসি, সে সরাসরি এই নিয়াজ খান, ইনি সরাসরি তিনি শিবিরের ক্যাডার ছিলেন। কে না জানে? তার ক্লাসমেটস আমাকে বলেছে, এমন না যে আমি না জেনে বলতেছি। তার ক্লাসমেটস, আমার সন্দেহ ছিল, তার ক্লাসমেটস আমি খুঁজে বের করেছি, তারা শিবিরের ক্যাডার। তো এই নিয়াজ খান হলো ভিসি, তো আপনি কি করবেন? আপনি তো পার করবেন। আপনি দেখেন রেজিস্টারটা এখন কে? এখন যিনি রেজিস্টার তিনি কে? আরো অনেকে, গীতি আর নাসরিনের মতো একজন প্রগতিশীল নারী, তিনি শিবিরের পক্ষে কাজ করেন। এমনি সুবিধা ছাড়া হয় তাকে ভয় দেখানো হয়েছে, না হয় তাকে অর্থ দেওয়া হয়েছে, না হয় তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া তিনি যাবেন না, যাওয়া তো কথা না। প্রশ্ন এসে যা, আমার কথাই তো, আমি যদি কালকে 180 ডিগ্রি উল্টে গিয়ে জামাত শিবিরের পক্ষে কথা বলি, তালমে পুস্তক কালা হয়ে যাবে। তাছাড়া তো সম্ভব না। আপনি যদি কোনোদিন শিবিরের পক্ষে কথা বলেন, যদি তা সম্ভব না, আমারও কথার কথা, এমনি যাবেন আপনি? তো যারা এখানে পুরো প্রশাসন 24 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে শিবিরের প্রশাসন এগুলো হাও, এটা কি করে সম্ভব? আপনি আমাকে বলেন যে, আমি বললাম তো সর্বোচ্চ, আপনি যদি সর্বোচ্চ অঙ্কে ধরেন 3000 ভোট হবে শিবিরে, সর্বসাকুল্যে। আর গুলো তারা টাকা দিয়ে কিনেছে, ভয় দেখিয়েছে, প্রলুব্ধ করেছে। সেনা ওয়াকার সাহেব ফোন দিয়েছে, ইউনুস গ্যাং কাজ করেছে, পুরো মিনিস্ট্রি, তথাকথিত এনজিও গ্রামের যে দোকানদার, যারা আদম ব্যাপারী, ইউনুস আদম ব্যাপারী, যারা সরকার, এরা সকলে মিলে চেষ্টা করেছে। শুধুমাত্র একটা জিনিস আপনি বলি, বাংলাদেশের পুলিশ প্রশাসন ছাড়া সকল প্রশাসন কাজ করেছে, ইনক্লুডিং সেনাবাহিনী কাজ করেছে কিভাবে শিবিরকে পাশ করে নিয়ে যাবে। যেদিন সেনাবাহিনী বলেছে আমরা এখানে কোনো নাক গলাবো না, তার মানে এটা কি? আপনাকে কে বলেছে যে আপনি নাক গলাবেন? এটা জানতে চাইছিল কে? তার মানে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তো একটা দেশে সেনাবাহিনী, সরকার, সচিবালয়, ভিসি, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সরি নেটওয়ার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে 20-50 জন শিক্ষক ছাড়া সকলেই শিবিরের পক্ষে কাজ করেছে। আপনি তাকে তো পাশ করাইতে পারবেন, কি করার? ওখানে ছাত্র লাগবে না, আমারে দাঁড় করাই দিল তো বলবো যে নতুন যুক্তি দেখাইতে যে ছাত্র লাগবে না, ছাত্র বাবা এসে ইলেকশন করবে, ছাত্র বাবা পারলে সে পারে, বলেছে তারা নীতি না। কিন্তু কথা হলো যে এই যে এত আয়োজন করে শিবিরকে জেতানো হলো, আপনি বলছেন তুরস্ক এখানে টাকা দিল, শিবির ঢাকা ডাকসুতে জয়ী হলে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনার ধারণা? ভয়ঙ্কর প্রভাব। শুধু আমার না, আমি অনেককেই ফোন দিয়েছি, যে প্রত্যেকের মতামত দিয়েছি। এমনকি আমি বিএনপির লোকদের, আজকে আমার সাথে বিএনপির পন্থী একেবারে ছোটখাটো নেতা, টেকনিক্যাল কারণে শব্দগুলো উচ্চারণ করা যাচ্ছেন, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে ফরিদ এগুলো আমি তো বলতে পারবো না, আপনারা বললেন।
তারা বলেছে এটা ভয়ঙ্কর প্রভাব পড়বে, তারাও বলেছে। আর আমার যদি ব্যক্তিগত মত নেয়, আমি বলবো যে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে। তারা এই যে আজকারা পেয়ে গেল, পুরো বাংলাদেশটাকে, পুরো বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোকে তারা আলিম মাদ্রাসা বানিয়ে ফেলবে। আপনি ঠেকাইতে পারবেন না, কারো পক্ষে সম্ভব না। বিএনপি পারবে না। বিএনপি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যদি ঠেকাইতে না পারে, আর কোথায় আপনি ঠেকাবেন? পারবেন না, কারণ তাদের আন্তর্জাতিক কানেকশন নেটওয়ার্ক আছে। শিবির হচ্ছে পৃথিবীর 3 নম্বর সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে। এখনো তার পৃথিবীর সন্ত্রাসী সংগঠন হিসেবে তার নাম ওঠানো হয় না আমেরিকাতে, তাকে 3 নম্বর সন্ত্রাসী সংগঠন বলা হয়। তো 3 নম্বর সন্ত্রাসী সংগঠনের টাকা কত টাকা তাদের আছে? কারণ একটা সন্ত্রাসী সংগঠন তো টাকা ছাড়া চলতে পারে না। আপনি পারবেন না, আপনি কখনোই পারবেন না। টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার এই জামার দাম কয় টাকা? বড় জোর সর্বোচ্চ 1000 টাকা, সর্বোচ্চ বা 500 থেকে 1000 টাকার দাম। আমি তো 3000 টাকা দাম জামা করতে পারি না। কেন পারি না? কারণ আমার ফাইন্যান্স সাপোর্ট নাই। ওদের তো আছে, আপনাদের ঠেকাইতে পারবেন না। ওরা যেখানে যা লাগে তা করবে। ওরা একটা ছাত্রকে পয়দা করে, তারা এসএসসি পাশের আগে থেকে তার পিছে লাগে। ওই ছেলেটাকে তারা মাস্টার ডিগ্রি করিয়ে, আমি বলি আরেকটা জিনিস বলি, তাদের ইনকাম, সোর্স অফ ইনকাম বলি, কোচিং সেন্টারে যত ফাঁস করা হয় প্রশ্নপত্র, এগুলো সবকিছুর সাথে 90% প্রশ্নপত্র ফাঁসের সাথে শিবির দেয়। এরা লক্ষ লক্ষ টাকা নেয় সেখান থেকে। একটা প্রশ্নপত্র ফাঁস করলে তারা 10 লক্ষ করে টাকা নেয়। এই টাকাগুলো তাদের ফান্ডে জমা হয়। তো আপনি তার সাথে পারবেন না। এগুলো হলো তাদের দেশের 6টা ব্যাংক তাদের দখলে। দেশি বিদেশি, মিডল ইস্টের টাকা আছে, তুরস্কের টাকা আছে, আর একটা দেশের নাম বলা যাচ্ছে না কারণ বাসুরের নাম নিতে পারে না, ওটা আরো মহাশক্তি দেওয়ার, তার টাকা আছে। তো এগুলো তারা কাজ করতেছে। কারণ জামাতেরা, এরা কারা? এরা হচ্ছে পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তির পাপেট। এরা উপরে সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে, কখনো মুসলমান হিসেবে, কখনো শিবির হিসেবে, জামাত হিসেবে। কিন্তু আসলে তারা কি? আসলে তারা হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল। তাদের পক্ষে তো কাজ করতে হবে তাদের, এবং তারা তা করবে। তাদের টিকে রাখে কে? আপনি কি মনে করছেন শিবির শুধু তুরস্ক? আরো দেশ আছে, ওগুলোর নাম আমি নিতে পারবো না, সঙ্গত কারণেই। বিভিন্ন কারণ আছে। হ্যাঁ বলবেন তুরস্কের নাম কিভাবে নেওয়া গেল, ওটা একটা কারণ আছে কেন নাম নিতে পারছে। অনেক দেশের নাম আমি নিতে পারবো। এই দেশটাকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শিবিরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে পরিকল্পিত হবে। তারপরে দেখবেন এরপরে কওমি আলিয়া মাদ্রাসা ঐক্যবদ্ধ হবে। অলরেডি তাদের ইন্টারনাল চুক্তি হয়ে গেছে, তাদের হয়ে গেছে। তারা মাঠে নামবে। বাংলাদেশে একটি তুরস্ক স্টাইলে এবং তুরস্ক বা ইরানি স্টাইলে তারা একটি সরকার গঠন করতে চাচ্ছে, মানে যাতে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। সেই জন্য তারা এইভাবে একটা মানে তুরস্ক আর ইরানের ক্রস করে যা করা যায়, এর জন্য তারা ইনভেস্ট করতেছে, কাজ করতেছে। একটা ছেলেকে এসএসসি থেকে ইন্টারমিডিয়েট মাস্টার ডিগ্রি করায়, চাকরি দেয়, বাকরি দেয়, বিয়ে করায়। তারা বিয়ে না, শুধু তাদের মুতাবিবাহ আছে, এদেরকে মুতাবিবাহ আছে। 3 দিনের জন্য বিয়ে করা, অর্থাৎ এরা আবার টাকা খরচ করে ওই নারী ঘটিত বিষয় টাকা খরচ করবে না, সেই সুযোগ দেয় না। ইনভেস্টমেন্ট অনেক ফ্রি। ওই যে ছাত্রীকে, ইসলামী ছাত্রীদের বলে তুমি যদি ভাইয়ের সাথে বিছানায় যাও তাহলে এটা তুমি জান্নাতের কাজ করতেছো। তাদের মুতাবিবাহ। তারা কিন্তু শিয়াকে মানে না, শিয়া ইসলামীকে মানে, তারা সুন্নি। কিন্তু ওই যে তাদের দলীয় সাথে তারা তখন শিয়া হয়ে যায় 3 দিনের জন্য। তারা এইভাবে সবকিছুই করে, সবকিছু করে। আপনি আফগানিস্তানে দেখেন নাই তালেবানরা কি করেছে? ইসলামের ড্রাগ হারাম। তারা কি আফিম বেছে নাই? তারা আফিম বিক্রি ছিল তাদের আসল পয়সা, তার মুদ্রা আসতো এখান থেকে। তারা নারী পাচার করতো, শিশু পাচার করতো, এই তালেবানেরা ড্রাগ পাচার করতো, আফিম, যেটা এখন করতেছে আরাকান আর্মি, বার্মা। তারা কি করতেছে? বাংলাদেশে ইয়াবা কারা ঢুকায় বাংলাদেশে ইয়াবা। এই আরাকান আর্মি, বিদ্রোহী গোষ্ঠী আর এই রোহিঙ্গারা, এরা এই বাংলাদেশে ইয়াবার বিজনেস করে আর টিকে থাকে। তো প্রত্যেকের ফিনান্সিয়াল তো ব্যাপার সেবার আছে। আর আপনি যেটা বললেন যে সারা বাংলাদেশে শুধু ছাত্রদের না, শুধু ছাত্র সংগঠনগুলো কেন, তারা এখন পুরো বাংলাদেশটাকে ম্যানিপুলেট করে দিবে। তারা পুরো বাংলাদেশকে প্রথমে যাদের ধর্মীয় জজবা দেওয়া যায় তাদের বলবে আমাদের কাছে আসলে আপনি বেহেশতে চলে যাবেন। কারণ তারা তো ঘোষণাই দিয়েছে আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান, তারাই হচ্ছে সাচ্চা মুসলমান। কারণ জামাতেরা মনে করে, জামাতিদের যে মিটিং হয় সেখানে বলা আছে জামাত ছাড়া সবই তাগুত। এমনকি ওই হেফাজত বলেন, কওমির অন্যান্য চরমনে বলেন, এরাও তাগুতি শক্তি। তারাই হচ্ছে অরিজিনাল শক্তি, তারাই হচ্ছে প্রকৃত বেহেশতের। এদেরকে বোঝানো তোমরা হচ্ছে প্রকৃত মুসলমান, আর কেউ মুসলমান না। তো এই যে ধর্মের জজবা ব্যবহার করবে, পাশাপাশি তারা তো ক্লাস 5 এর ছাত্রের বাড়িতে যেতেছে, 4 এর, ক্লাস 2 এর ছাত্র কেবল ভর্তি হয়ে তারা কয়েকদিন পরে মায়ের পেটের বাচ্চাদের কাছে গিয়ে তারা তালিম করবে। আর পুরো বাংলাদেশে তাদের তালিমের শাখা আছে। এটা কিন্তু কোনো সরকার গুরুত্ব দেয় না, বিএনপি সরকার না আওয়ামী লীগ সরকার। তাদের প্রত্যেক, সেটা আপনি ঢাকার বনানী বলেন, গুলশান বলেন, উত্তরা বলেন, ধানমন্ডি বলেন, যত অভিজাত এলাকা থেকে শুরু করে অজপাড়াগা, মানে একেবারে যেখানে এখনো মনে করেন যে মোটরসাইকেল যায় না, খালি পায়ে যেতে, সেখানেও তাদের তালিম পদ্ধতি আছে।
তাদের এইভাবে তারা কাজগুলো করে। এখন তারা যেহেতু ডাকসু দখল করে ফেলেছে, এখন তারা ভয়াবহ ব্যাঙের ছাতার মতো মানে ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে। এবং পাশাপাশি তারা আগামী নির্বাচন যদিও হয় আর কি, সেইখানে তারা তাদের আসন বৃদ্ধিতে যা যা করতে হয় তা তারা করবে। তারা এটাকে বুঝাবে যে আমরা তো একসাথে জিতে গেছি। যদিও তারা বাংলাদেশের মানুষ আমাকে কখনই রাজনৈতিক ক্ষমতা মেনে নেবে না। কারণ হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমি প্রশ্নের বাইরে একটা কথা বলি আপনার, অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমার তো তাহলে ক্ষমতা। আমি বলছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখল করা আর পুরো বাংলাদেশ দখল করা দুই জিনিস। হয়তো তাদের আসন বাড়বে, তাদের প্রভাব বাড়বে, ক্ষমতা বাড়বে, কারণ আওয়ামী লীগ তো এখন মাঠে নাই। আর এরা এখন যে কাজটা করবে, আওয়ামী লীগকে ধ্বংস করতে যা যা করে তারা তা করবে। আর সবাই মিলে এই মুহূর্তে সবাই মিলে, আপনি শুধু এটা জামাতের বিজয় দেখেন না, শিবিরের বিজয় দেখেন না, স্বাধীনতা বিরোধী শক্তির সকলের বিজয়। এমনকি তারা পোস্ট দিয়েছে এটা নাকি ইসলামের বিজয়। এরা এত বড় বদমাইশ, তারা বলেছে এটা ইসলামের বিজয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এতে অমুসলিম ছিল তাদের প্যানেলে, তারপর বলতেছে এটা হচ্ছে ইসলামের বিজয়। তো যাকে যেভাবে ম্যানেজ করা যায়, তো এটা এখন ম্যানিপুলেট করে ফেলবে পুরো বাংলাদেশে। যদি ছাত্র দল এখনো না বুঝে, তাহলে তাদের কারণেই, ছাত্র দলের কারণেই কিন্তু আজকে শিবির ক্ষমতায়, শিবির ডাক্তার দখল করবে। তারা কি বলতেছে যে ছাত্রলীগ দেয়, আওয়ামী লীগ দেয়। তো এদের তো আপনি বুঝাইতে পারবেন না, এদের তো মাথা মোটা, আপনি তো এদের বুঝাইতে পারবেন না, সম্ভব না। তবে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ জামাত এবং শিবির এখন পুরো সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে তারা ব্যাঙের ছাতার মতো বা ভাইরাসের মতো তারা ছড়িয়ে যাবে। কিভাবে দখল করা যায় তা তারা করবে। কিন্তু ইতিহাস বলে যে ডাকসুতে ছিল মান্না আক্তার ছিল, বা ডাকসুতে থাকলেই যে সারা বাংলাদেশে তারা নির্বাচনে জয়লাভ করবে, ইতিহাস এরকম সাক্ষ্য খুব একটা দেয় না। বরং ডাকসু ইজ এ ডিফারেন্ট থিং। আপনি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, যেটা আমি মনে করি যে সেটা বাংলাদেশে সম্ভব না, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় সেখানে জামাত এবং বিএনপি লড়াই হবে এবং সেই নির্বাচনে এই ডাকসু মিলে জামাত ক্ষমতা মানে দখল করবে বা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে, এটা আপনার মনে হয়? না না, ওটা তো বললাম, তা হবে না। বাংলাদেশের মানুষ এটা মানবে না। এক নাম্বার, বাংলাদেশের জনগণই জামাতকে শুনে যত কথাই বলুক, ডাকসুতে কিন্তু এলাকার চেয়ারম্যানের যায় আসেন। ডাকসু নির্বাচনে কে ভিপি এলো, কে যেছিল, আমার এলাকায় বা আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, মেয়রের যায় আসে না। কিন্তু যখন ইউনিয়নের মেম্বার হইতে যাবে জামাতের লোক, যখন শিবিরের লোক এলাকায় গিয়ে চেয়ারম্যান হইতে যাবে, তখন মুখোমুখি হবে, তখন হবে ক্ষমতার দ্বন্দ্ব। বিএনপির সাথে তখন ক্ষমতার দ্বন্দ্ব চলে আসবে। এই যে এখন তো মিষ্টি মিষ্টি কথা বলতেছে না, এরা যে কোনো মূল্যে এটাকে আপোষ করে, বিএনপি মনে করতেছে এটা ভুলে যাও, ডাকসু নিয়েছে, আগামীতে তো আমরা ক্ষমতায় যাচ্ছি, এটা মনে করতেছে বিএনপি। তো বিএনপি তো তখন তো বিএনপির কমান্ড মানবে না। আপনি দেখবেন আগামীতে, আমি তো বলেছি যে আগামীতে বিএনপি যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, এটা তারা তো করবেই। তারা তো আওয়ামী লীগ কেন্দ্রে নির্বাচন আসবে না, কারণ আওয়ামী লীগ কেন্দ্রে নির্বাচন আসবে তারা তো ফেল করবে, তাদের জামানত থাকবে না জামাতে। আর বিএনপি তো ফেল করবে, তাই তো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। একটা দায় সারা বছর নির্বাচন করবে, সেটা বহির্বিশ্ব মানবে কি মানবে না সেটা পরের কথা, তারা একটা নির্বাচন করে ফেলবে। তো তখন কি হবে, আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে জামাতের তখন হবে ওই যে ক্ষমতার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বটা ওই চেয়ারম্যান সাহেবের আপনি যতই বোঝান, মেম্বার সাহেব আপনি যতই বোঝান, ওইখানে খালেদা জিয়া বা তারেক রহমান বা সালাউদ্দিন সাহেব অথবা ফখরুল সাহেবের কথায় কেউ কান দিবে না, এগুলো কেউ মানবেই না, কারণ লোকাল বিষয়গুলো আলাদা, মানবে না। আর আপনি যেটা বললেন যে প্রভাব পাবে, হয়তো তারা ক্ষমতায় তো যাবেই না, প্রশ্নই আসে, এটা আমিও বিশ্বাস করি না বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় আনবে বা বিএনপি তাদের ক্ষমতায় যেতে দিবে, এটা আমি মনে করি না। কিন্তু প্রভাব পড়বে। মান্না ভাই এই বিবৃতিটা দিয়েছে যে আমরা তো ডাকসুতে জিতেছি, জাতীয়ভাবে কিছু করতে পারি, সেটা আলাদা। জাসদের পিছনে কিন্তু জাসদকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু কেউ সহযোগিতা করে নাই। জাসদকে ব্যবহার করা হয়েছিল বঙ্গবন্ধুর শক্তিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা। তারা যদিও প্রগ্রেসিভ ছিল, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের ব্যবহার করা হয়েছিল বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। তাদেরকে তো ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য মান্না ভাইদেরকে তো সুযোগ দেয় নাই। কিন্তু এই জামাতকে তো ক্ষমতায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে, সুতরাং তাদের প্রভাব থাকবে। মান্না ভাইয়ের ওই কথা আমি আংশিক একমত, সম্পূর্ণ একমত না। কারণ হলো তারা সারা বাংলাদেশে, জাসদ সারা বাংলাদেশে ছাত্র সংগঠনে কাজ করতে পারে না, কারণ জাসদ অত বড় সংগঠন ছিল না। জাসদের আন্তর্জাতিক সহযোগিতা ছিল, জাসদকে তুরস্ক সহায়তা করেছিল, আমেরিকা সহায়তা করেছিল, সৌদি আরব সহায়তা করেছিল, পাকিস্তান সহায়তা করেছিল, ইরান সহায়তা করেছিল। আপনার শুনলে অবাক হবেন, বাংলাদেশের জামাত ইসলামী একমাত্র দল যেটা পাকিস্তানের জামাত পায় না। পাকিস্তানের জামাত ইসলামকে কিন্তু ইরানের শিয়া সরকার সমর্থন করে না, আমি আপনাকে লিখিত দিতে পারি, এটা করে না।
আবারও বলি, আমি বাংলাদেশ আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের জনগণকে বলতে চাই, জামাত একটা মানে অদ্ভুত ব্যাপার। মানে জামাত হইলো সেই শক্তি যাকে একই সাথে সুন্নি এবং শিয়া সকলে তাকে সমর্থন করে। পাকিস্তানও যেমন সমর্থন করে, ইরানও তাকে সমর্থন করে। বাংলাদেশের জামাতকে, পাকিস্তানের জামাতকে করে না। কারণ পাকিস্তানের জামাত ইসলামের শিয়াকে কাফের মনে করে, কিন্তু বাংলাদেশে এই সুবিধাটা তারা পায়। তো এই যে তারা, এটা তো মান্না ভাইরা পায় নাই। মান্না ভাইরা তো একই সাথে, মান্না ভাইরা তো কোনো আন্তর্জাতিক সমর্থন পায়নি, তাদেরকে ব্যবহার করেছিল মাত্র। এটা অপ্রিয় সত্য। এখন বলবেন যে আমি তো মান্না ভাইয়ের মতো এত স্কলার না, না তা ঠিক না। কিন্তু মান্না ভাইদের মতো যারা, তাদের সাথে কথা বলে, জাসদের বহু নেতার সাথে আমার কথা হয়েছে, মুখোমুখি কথা হয়েছে, তাদের লেখাও তো করেছে, মুখোমুখিও কথা হয়েছে, তারা স্বীকার করেছে তাদের ব্যবহার করা হয়েছে। তো এটা তো, কিন্তু জামাতকে তো শুধু ব্যবহার করা হচ্ছে না, জামাতকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করছে, জাসদকে তো প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করা হয়নি। সুতরাং এখানে মান্না ভাইয়ের কথা বা যারা মনে করতেছেন যে ডাকসুর সাথে জামাতের যে মিল, এটা আপনি মিলাইতে পারেন না, এটা আপনি মিলাইতে পারবেন না। কারণ হলো এটা টোটালি ভিন্ন জিনিস। জামাত একটি রাজনৈতিক সংগঠন যেটা সারা পৃথিবী থেকে সে সহযোগিতা পায়, এমনকি তার যে বিরোধী শক্তি আমেরিকা, অর্থাৎ যে আমেরিকার বিরোধী করে উপরে তারও সহযোগিতা পায়। তো আপনি তো তাকে করতে পারবেন না, একই সাথে তো আপনি এটার সাথে আপনি জাসদের তুলনা করতে পারবেন না। জাসদ ছাত্রলীগের মিল করতে পারবেন না আপনি। আর এদের প্ল্যান হচ্ছে দীর্ঘমেয়াদী। আপনি দেখেন, আপনি কি মনে করেছেন তারা একদিনে ডাকসু দখল করেছে? এই প্ল্যানটা তাদের বহু আগে, তারা একদিনে করে নাই তো। আবরার ফাহাদকে তারাই মারলো, তাদেরই লোক আবার উকিল হয় ছাড়াইতে। কি বুঝলেন? এখন কি বোঝা যাচ্ছে? এখন কি দেখতেছেন আপনি? তারা বললো যে আমরা নিষিদ্ধ ছাত্র, সাধারণ ছাত্র জনতার নামে তারা ছিল, সাধারণ ছাত্রের নামে, যে না না না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন করা ছাত্র রাজনীতি চলবে না। এটা ছিল তাদের একটা বদমাইশি। তারা একই সাথে বলছে স্কুল কলেজে রাজনীতি করা যাবে না, ভেতরে ভেতরে তারা প্রস্তুত হয়েছে। আর তাদের যত কোচিং সেন্টার ছিল বাংলাদেশ, সবগুলো তো শিবিরে। এমনকি আমি নামটা উচ্চারণ করা যায় না আইনগত কারণে, যেটার মালিক আমাদের জামালপুর, মানে আমার শৈশবের এলাকার ছেলে, সেইটার মালিক, সেই বিখ্যাত বা কুখ্যাত সেই কোচিং সেন্টারটা, এটা তো প্রতিষ্ঠিত পেয়েছে আওয়ামী লীগের নেতার সাথে ঘুরতো সরাসরি, এবং আওয়ামী লীগের খুব শক্তিমান নেতার সাথে ঘুরতো। তার নামে কেউ অভিযোগ করতে সাহস পেত না। আমি একমাত্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের, যুব নেতাদের, ছাত্র নেতাদের, কেন্দ্রীয় নেতাদের বলতাম যে এটা কিন্তু সর্বনাশ করবে এই কোচিং সেন্টার। এই লোক আপনাদের সাথে চলতেছে। আমি তাকে যখন বিএমটি, সে তো আমাকে চিনতে পারে নাই। আমি একদিন কোনো এক ক্যান্টনমেন্টে সে তখন কি কারণে যেন গেছে, আমিও সেখানে কোনো কারণে সেখানে উপস্থিত ছিলাম, সে আমাকে চিনতে পারে নাই। সে ভিজিটে আসছিল সেই কোচিং সেন্টারের, যেহেতু সে একজন ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে আসছিল। আমি তো তখন ওইখানে ছিলাম, আমি তো দেখেছি তার অ্যাটিটিউড, তার সাথে কে থাকে সবাই জানে সে আওয়ামী লীগ, কিন্তু আমি তো জানি সে তো জামাতের সে তৈরি করে। যেমন সাইদিকে আপনারা কি জানতেন যে সাইদি জামাতে যোগ দেবে? যেমন আজাহারি, যেমন আমির হারামজাদা যাকে বলি, এরা তো সবাই বলছে বাপ দাদা সত্য গোষ্ঠী আওয়ামী লীগ করে, ওই ছেলের বাপ মা আওয়ামী লীগ করে। আমি তাকে ব্যক্তিগত চিনি, তার বাবাকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমি তার মাকে, তার বোনকে, সবাইকে আমি চিনি। তারা উপরে আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে কিনে ফেলেছে জামাত ইসলাম। শত শত হাজার কোটি টাকা দিয়ে তাদের কিনে ফেলেছে, সুযোগ সুবিধা দেয়, কিন্তু আওয়ামী লীগ করাইছে তাকে দিয়ে আওয়ামী লীগ করাইতে আওয়ামী লীগের সাথে চলতো। আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন সেই কোচিং সেন্টারের নাম কি, সেই ব্যক্তিকে কার সাথে ঘুরতো। আইনগত কারণে সেটা আমি বলতে পারতেছি না, কারণ সে মামলা করে দিয়েছে, যাই হোক সেটা অন্য বিষয়। তো এই যে এইভাবে তারা প্রতিষ্ঠিত পেয়েছে বাংলাদেশের সকল কোচিং সেন্টার, এক একটা ছিল, মনে করেন বুয়েটে যেরকম, এক একটা হলো জামাতিদের শিবিরের সেন্টার। পয়দা করতো, তারা সৃষ্টি করতো। আমি কোচিং ক্লাসগুলোতে বসে থাকতাম, কি বলে শুনতাম। তারা তো আমাকে চিনতো না, এখন আমাকে অনেকে চিনে, কিন্তু তখন তো আমাকে পেয়েছে চিনতো না। আমি শুনতাম তারা কি বলে। প্রত্যেক ক্লাস অন্তত 10-12 আওয়ামী লীগকে গালি দিত প্রত্যেকটা শিক্ষক, সেটা বাংলা শিক্ষক হোক, আর ফিজিক্সের শিক্ষক হোক, ম্যাথের শিক্ষক হোক, আর ইংরেজি শিক্ষক হোক। একবার করে, মানে কিছু যদি না বলে, একবার অন্তত আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধু এবং ভারতকে গালি দিয়েছে, কমপক্ষে একবার। তাহলে প্রত্যেকটা ক্লাসে যখন কমপক্ষে একবার, কেউ কেউ তো 10 বার বলতো। এগুলো বলে একটা মানুষকে আপনি 20 বছরে পয়দা করেছেন। আপনি দেখেন ওই যে সেই বিখ্যাত কলেজ আমাদের নটরডেম কলেজ, আপনি কি জানেন নটরডেম কলেজে তারা কিভাবে শিবিরের মাইন্ড সেট আপ তৈরি করছে? কল্পনা করতেই পারবেন না আপনারা। ওগুলো আমি নিজের চোখে দেখেছি, বলতাম, কেউ মানতো না। তো তারা এইভাবে কাজ করেছে, এদের আপনি ঠেকাইতে পারবেন না। মান্না ভাইয়ের কথা করে নাই। মান্না ভাইয়েরা কি করেছে? তাদের কাজই ছিল বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করা। যখন মান্না ভাই জাসদ করতেন, সেটার কথা বলতেছি। অর্থাৎ জাসদেরা কি, আমি জাসদের কথা বলতেছি, কিন্তু আমি আওয়ামী কথা বলি। জাসদেরা কি করতো? জাসদ ছাত্রলীগ কি করতো? তাদের কাজই ছিল ভারত বিরোধিতা, তাদের কাজই ছিল আওয়ামী লীগ বিরোধিতা, তাদের কাজই ছিল বঙ্গবন্ধু বিরোধিতা, তাদের কাজই ছিল শেখ মুজিবের বিরোধিতা করা, বঙ্গবন্ধু পুত্রের বিরোধিতা করা। আর তো কোনো কাজ ছিল না। আপনি আমাকে দেখান যে তাদের এই কাজটা ছিল, কোনো কাজই ছিল না। তো তাদের সাথে তো জামাতের মিলবে না। সুতরাং আপনি এই ডাকসুর নির্বাচনটা জাসদের যেতে যাওয়ার নির্বাচনের কথা বলতে পারেন। আর ভিপি নূর
সে তো কোনো রাজনৈতিক দল করতো না, বা তার পিছনে ইন্টারন্যাশনাল, একবার যদিও আমরা শুনেছি যে ইসরায়েলের গুপ্তচরের সাথে তার ছবি আসছিল, সে প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করেছে বিভিন্ন। তো তার কাছে ওই একবারই দেখেছি, কিন্তু তার তো কোনো সংগঠন নাই, তার গণ অধিকার পরিষদ 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো এর সাথে তো আপনি এগুলো তুলনা করতে পারবেন না। জামাত একটা পুরনো দল এবং তার কৌশল ভিন্ন, তার সাথে ধর্মীয় জজবা আছে, যার সাথে তো ধর্মীয় জজবা ছিল না, যার সাথে যারা ছিল তারা ম্যাক্সিমাম প্রগতিশীল ছিল, তারা ধর্মীয় জজ, তারা তো মসজিদে কোনো একজনও কোনোদিন গেছে আমার সন্দেহ আছে, যার সাথে কোন নেতাটা মসজিদে যেত, কোন নেতাটা ঘরে ঘরে গিয়ে মহিলাদের বোঝাইতো যে তুমি জান্নাতে যাবা, এটা জামাতের ব্যাপার। তো সুতরাং এটার সাথে আপনি তুলনা করতে পারবেন না। এটা বিরাট প্রভাব পড়বে বাংলাদেশের জন্য। তথাকথিত জুলাই সন্ত্রাস যেমন একটি কালো অধ্যায়, ওই দিনই বাংলাদেশ আসলে ধ্বংস হয়ে গেছে, এটা হলো আরেকটা যুক্ত হলো, আরেকটা মানে ধ্বংস হওয়ার আরেকটা ফুলের পাপড়ি যুক্ত হলো, একটা কাঁটা যুক্ত হলো এই ডাক্তার নির্বাচনের মাধ্যমে। এবং এর কুফল আমাদের ভোগ করতে হবে খুব শীঘ্রই। আপনি তার সিমটমও পেয়েছেন, তারা কিন্তু স্লোগান দিয়েছে। প্রথমে কি বলছে, রাত 12টার পরও ছাত্রী আসলে সমস্যা নাই, বলছে পোশাক যে ইচ্ছা সেই করবে, কিন্তু সে কিন্তু স্লোগান দিয়েছে হিজাব হিজাব। ডাক্তার ছাত্ররা হিজাব স্লোগান দিয়ে করবে না, হোয়াই? আপনার কি মানে আপনার মাধ্যমে দর্শকদের প্রশ্ন করতেছে, প্রিয় দর্শক আপনারাই বলেন হিজাব স্লোগান আসবে কেন? এটা তো আমি বুঝলাম না। তুমি মাদ্রাসা না, হিজাব ছাড়া আসলে তোমার বের করে দিবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার 24 ঘন্টা হয় নাই, তারা হিজাব হিজাব স্লোগান দিল, মানে কি? ওই যে বলছিলাম, বলছে তোমাদের গণধর্ষণ করা হবে। শিবিরের যে ছেলেটা স্ট্যাটাস দিয়েছিল যে যারা এই গণধর্ষণকে সমর্থন করবে না তাদেরকেও গণধর্ষণ করা হবে। তো আপনি বুঝতেই পারতেছেন তারা কি, এগুলো সিমটম আপনি বুঝতে পারবেন, সামনে আরো দেখতে পারবেন, ভয়াবহ অবস্থা আপনি দেখতে পারবেন, সারা দেশে এর প্রভাব পড়বে। এবং আর যেটা আপনি বললেন, সারা দেশে শেষ মুহূর্তে গিয়ে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না, কারণ ক্ষমতার দ্বন্দ্বটা এটা মেনে নেবে না। কারণ দেশটা তো ছোট না, এটা তো ডাকসুর একটা সেন্টার। আপনি হয়তো 10টা সিটের জায়গায় 20টা সিট পেয়ে যেতে পারেন, মানে জামাত পেয়ে যেতে পারে 10টার জায়গায় 20টা, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার মতো যে শক্তি তারা পাবে না, কারণ অনেক স্বতন্ত্র প্রার্থী থাকবে, সেই মানুষগুলো পাশ করবে। আগামীতে তো আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিবে না, নিশ্চিত থাকেন। যদি হয়, আর হবে কিনা জানি না, যদি হয় সেই নির্বাচন তো আওয়ামী লীগকে করতে দিবে না। স্বতন্ত্র নির্বাচন করাও কঠিন হয়ে যাবে, কিন্তু স্বতন্ত্র ইলেকশন করলে ওগুলো পাশ করবে, তারা পাশ করে যাবে। সুতরাং জামাত ক্ষমতার দ্বন্দ্বের সাথে পারবে না। স্বতন্ত্র প্রার্থীরা যে আসনগুলো পাবে, জামাত সেই আসন পাবে না, এটা নিয়ে আমি ভয় করতেছি না। কিন্তু যেটা ঘটনা সেটা ঘটে গেছে, তাহলে যে জামাত বিরাট একটা ব্রেক পেয়ে গেছে, বা লিফট পেয়ে গেছে, বা অক্সিজেন পেয়ে গেছে, সে একটা অক্সিজেনের সেন্টার পেয়ে গেছে, সে এখন টিকে থাকবে অনেকদিন। আপনি তাকে এত সহজে আর মানে ডাকসু নির্বাচনের আগের শিবিরকে আপনি যেভাবে আগামীতে আপনি তাকে ব্যাক করে দিতে পারতেন, এখনো সেটা পারবেন না, এটা সম্ভব না। ছাত্রদল তো পারবেই না, ছাত্রলীগের জন্য বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য খুব কঠিন হয়ে যাবে। সেই কাজটা এরা করেছে, বিদেশি বিনিয়োগ, বিদেশি আন্তর্জাতিক। ও আরেকটা কথা বলতে বলি, এখানে তো কয়েকটা গোয়েন্দা সংস্থা কাজ করেছে। আপনি যেটা বললেন না, ষড়যন্ত্র না, শুধু কয়েকটা গোয়েন্দা সংস্থা কাজ করেছে, আপনি বিশ্বাস করেন না। প্রত্যেক ছাত্রের বায়োডাটা ভিন্ন দেশে পাওয়া গেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন ভোটার লিস্ট ভিন্ন দেশে কিভাবে গেছে? আমি সেই দেশ দুটোর নাম বললাম না, আমি অবাক হয়ে গেছি। নির্বাচনের আগে ভোটার লিস্ট ওইখানে যাবে কেন, ওই দেশে কেন? 2টা দেশে তাদের ভোটার লিস্ট পাওয়া গেছে, এটা আমি বলি না, এই প্রথম আপনার এখানে বলেন, কারণ এটা তখন বলি নাই, বললে আবার এটা মানুষ ভিন্ন দিকে নিবে দৃষ্টি, সেজন্য তখন বলি নাই। তো এগুলো সবকিছু মিলে। আর কোনোদিন শুনেছেন যে জামাতে ইসলামের বিবৃতি দিয়েছে, পাকিস্তানের জামাতে ইসলাম বিবৃতি দিল? আজকে যদি ছাত্রলীগ পাশ করতো আর ভারতের কোন দল বিবৃতি দিত, তাহলে বাংলাদেশ এখন কি করতো? মানে হাসাহাসি করতো, বলতো যে এটা ভারতের দালাল। কিন্তু এখন কেউ তাদের পাকিস্তানের দালাল বলতেছে না। আমি অবাক হয়ে যাই, 30 লক্ষ মানুষ হত্যা করার পরে, 3 থেকে 5 লক্ষ নারী ধর্ষণ করার পরে, এই স্বাধীনতা বিরোধী সংগঠন তাদের পাকিস্তানের দালাল এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। মুক্তিযুদ্ধের শক্তি ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের ভারতের দালাল বানিয়ে দিল। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে গবেষণা করতে হবে। এটা আমি ছাত্র দল পাশ করছে কিনা, ইট ডাজন্ট ম্যাটার, কারণ ছাত্র দল শিবিরের বি টিম, এটা তারা নিজেরাই স্বীকার করেছে যে ছাত্র দল হচ্ছে মায়ের পেটের খালাতো ভাইয়ের মেয়ে। তারা ঘোষণা দিয়েছিল বহু আগে। তো তাদের খালাতো ভাইয়ের বিষয়, এটা আমরা, তারা কি করলো এটা আমরা বলতেছি না, তাদের ব্যর্থ। এরা যতই নাটক করুক, যতই নিগোজিয়েশন করুক, যতই মানে আলোচনা করুক, এখন যতই রিপন ভাই, আমাদের ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা রিপন ভাই, বা আরো কয়েকজন নেতারে দেখলাম, সেলিমা রহমানের মতো মন্ত্রী বয়স্ক, তিনিও বলে ফেললেন, বিএনপির আরেক বড় নেতা বলে ফেলছেন ছাত্রলীগ দায়। এগুলো তারা মানে তাদের দায় এড়াতে চাইতেছে। এটার ভুগতে হবে তাদের, এই বিষয়ে তাদেরও ভুগতে হবে। কিন্তু সমস্যা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ওরা মরবে পাপে, আমরা মরবো তাপে। এটাকে আমাদের সতর্ক থাকতে হবে। জি, ধন্যবাদ।